সীমান্ত, দোষ তুই শিওর যে প্রিয়তাকে ডিভোর্স দিবি? অনুপম: হ্যাঁ, এই সম্পর্কের মূল্য আমার বা ওর কারো কাছেই নেই। সীমান্ত: তোর একটু ভেবে দেখা উচিত। বৈবাহিক সম্পর্ক এটা, বিয়ের সম্পর্ক থেকে বড় বাইরের ছেলে মেয়েদের প্রেম ভালোবাসার সম্পর্ক হয় না। অনুপম: আমি প্রিয়তাকে বউ হিসেবে মানতে পারিনি। প্রিয়তাও তো আমাকে ভালোবাসে না। দেখতে দেখতে 11 মাস হয়ে গেল, না আমি আর না প্রিয়তা কেউ কারো প্রতি সম্পর্ক আগানোর অনুভূতি ফিল করিনি। ওদিকে বেচারি রুহি আমাকে ভালোবাসে, ও আমিও ওকে ভালোবাসি। রুহি আর আমি তো বিয়ের পর আর সম্পর্কে জড়াইনি, কিন্তু প্রিয়তা এই সম্পর্কে ইতি চায়। ও আমার কাছে রুহিকে এনে দেয়। তাহলে আমি কেন রুহির থেকে দূরে থাকবো? প্রিয়তাকে ডিভোর্স দিয়ে আমি রুহিকে বিয়ে করব। সীমান্ত: তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আমি তাহলে ডিভোর্সের পেপার রেডি করি। অনুপম: হ্যাঁ তাই কর। সীমান্ত: সময় লাগবে আমার, যেহেতু 1 বছর হয়নি এখনো, তাই একটু সময় লাগবে। তুই বাসায় যা, রেডি হলে তোকে জানিয়ে দিব। অনুপম: ঠিক আছে, আসি আজ, বাই। বলেই চলে গেল অনুপম। এতক্ষণ ধরে কথা চলছিল অনুপম ও সীমান্তর ভিতর। সীমান্ত একজন অ্যাডভোকেট, সে ডিভোর্সের বিষয়ে কাজ করে। অনুপম সীমান্তের বন্ধু। আজ অনুপম সীমান্তের কাছে এসেছে তার বিচ্ছেদের জন্য। অনুপমের বিয়ে হয় 11 মাস আগে প্রিয়তা নামের একটি মেয়ের সাথে। বৈবাহিক সম্পর্ক ভালো যায় না তাদের। অনুপমের বিয়ের আগে সম্পর্ক থাকে রুহির সাথে। অনুপম ঢাকা শহরে একটি কোম্পানিতে চাকরি করে। বাবা মায়ের একমাত্র ছেলে। অনুপমের বাবা মা গ্রামে থাকেন। একদিন অনুপমকে কল দিয়ে গ্রামে আসতে বলে তারা। অনুপম আসে গ্রামে। কথা নেই বার্তা নেই, লোকসম্মুখে এই সময়ে বিয়ে করতে বলে। প্রিয়তা অনুপমের মামাতো বোন। প্রিয়তার বিয়ে ছিল ওই দিন। ছেলেটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই সবাই প্রিয়তাকে দায়ী করেন। লোক লজ্জার ভয়ে অনুপমের মা অনুপমকে ডেকে আনেন। অবশ্য এর আগে তিনি বেশ কয়েকবার ছেলেকে জিজ্ঞেস করেছেন যে তার কোনো পছন্দ আছে কিনা। অনুপম বরাবর বলেছে না, মাকে বলতে লজ্জা করতো তার। কিন্তু এখন কি করবে সে? কিভাবে বলবে রুহিকে সে পছন্দ নয়, বরং ভালোবাসে? মাকে বলার সুযোগও পাচ্ছে না সে। এতগুলো লোকের সামনে বলতে গেলে লজ্জায় পড়তে হবে। এটা গ্রাম, তার ওপর প্রিয়তার জীবন জড়িয়ে আছে। তার বাবা মায়েরও সম্মান এখানে। সব দিক ভেবে চুপচাপ বিয়ে করতে হয় তাকে। বিয়ের পরদিনই প্রিয়তাকে নিয়ে ঢাকায় চলে আসে অনুপম। ছোটোখাটো রুম ভাড়া নিয়ে থাকতো এতদিন। বাবা মা প্রায় আসে, তাই অনুপম কিছু বলতে যাবে তার আগে প্রিয়তা বলে, আমার এই সম্পর্ক মানতে সময় লাগবে। আমি এখনও রাজীবকে ভালোবাসি, ওকে ভুলতে পারছি না আমি। কিছু বলে না অনুপম, সম্মতি জানায় প্রিয়তার কথায়। রাজীবের সাথে প্রিয়তার প্রেমের সম্পর্ক থাকে। প্রিয়তা ঢাকার একটি হোস্টেলে পড়াশোনা করত, রাজীব চাকরি করত। বাসায় জানায় দুইজনের কথা। সবাই রাজি হয়, কিন্তু বিয়ের দিন গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষ লেগে যায়। ট্রাকে ছিল বড় বড় রড। সেই রড রাজীবের মাথা দিয়ে ভেদ করে চলে যায়। প্রেমিকের মৃত্যু সহ্য করতে পারে না প্রিয়তা। আজ তার বিয়ে হওয়ার কথা, কিন্তু মৃত্যু হয়ে গেল। গ্রামের মানুষ এর ভেতর বলছে প্রিয়তা অশুভ। রাজীবের মাও একই কথা বলছেন ছেলের শোকে। অবশেষে সবার কথা সহ্য করতে না পেরে প্রিয়তার বাবা ভেঙে পড়েন। অনুপমের মা ভাইয়ের অবস্থা দেখে সাথে সাথে ছেলেকে কল দেন। তার ছেলে চাকরি করে, আবার সিঙ্গেল, তার এটাই জানা থাকে। বিয়ের পর অনুপম ও প্রিয়তা দুইজন আলাদা ঘরে থাকতো। রুহিকে সব কিছু বলে দেয় অনুপম। এটাও বলে, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এই সম্পর্ক আর এগোনো যায় না রুহি, আমাদের বিচ্ছেদ এখানে। অনুপম ও রুহির বিচ্ছেদের পর কোনো রকমে যায় প্রিয়তা ও অনুপমের জীবন। অনুপম কাটাতে পারেনি রুহির মোহ, আর প্রিয়তা ভুলতে পারেনি তার রাজীবকে। বিয়ের 9 মাসের মাথায় প্রিয়তা জানতে পারে রুহির কথা। অনুপমের ফোনে হাত দিয়েছিল প্রিয়তা, মায়ের সাথে কথা বলবে বলে। প্রিয়তার ফোনে টাকা না থাকলে অনুপমের ফোন দিয়ে কথা বলে। অনুপম কিছু বলে না। মায়ের সাথে কথা বলার পর ওপরে দেখলো গুগল নোটিফিকেশন। 1 বছরের পূর্তি আজ ছবিগুলোর একসাথে কলাক তৈরি করার জন্য। আজকে প্রিয়তা গ্যালারিতে ঢুকলো। খুব বেশি খারাপ ছবি না, তবে প্রেমিক প্রেমিকা এটা বোঝা যায়। অনুপমের সাথে কথা বলে বাকি কাহিনী জানতে পারলো সে। নিজের বিবেকে বাঁধলো প্রিয়তার। সে তো নিজেই ভুলতে পারেনি রাজীবকে। এই যে অনুপমের সাথে 9 মাস আছে এক ফ্ল্যাটে, কিন্তু এক ঘর তো হয়নি। প্রতিদিন রান্না করে দুইজনের জন্য, খায় দুইজনে,
আলাদাভাবে প্রতিদিন রাত জাগে প্রিয়তা, কিন্তু ঘুমায় আলাদা ঘরে। এই সম্পর্কের মূল্য নেই, তাই সে রুহির সাথে কন্ট্যাক্ট করে। নাম্বার অনুপমের ফোনে পায়, রুহির সাথে কথা বলে বুঝতে পারে রুহিও অনুপমকে ভালোবাসে, তাই তারা একসাথে কথা বলে। সব কথার পর রুহির একটাই কথা, আমি এইভাবে কারো সংসারে ঢুকতে পারবো না। যদি অনুপম তোমাকে ডিভোর্স দেয় তাহলে আমি ওকে বিয়ে করতে রাজি। সাথে সাথে প্রিয়তা বলে, হ্যাঁ আমরা ডিভোর্স দিব একে অপরকে। কথা এখানে স্থির থাকে। সীমান্ত ঢাকার বাইরে থাকে 2 মাস, তাই অনুপম চুপ থাকে এই কয়দিন। সীমান্ত আসার পর সীমান্তর সাথে দেখা করে অনুপম, তারপর ওই কথাগুলো হয়। সীমান্তের সাথে কথা বলে বাসায় ফিরল অনুপম। প্রিয়তা রান্না করছে। অনুপম এসে কলিং বেল বাজালো। প্রিয়তা খুলে দিল দরজা। অনুপমকে ঢুকতে সাইড দিল। অনুপম এসে সোফায় বসলো। প্রিয়তা বলল, কাজ হয়েছে? প্রিয়তার দিকে এক পলক তাকালো অনুপম। রমণীকে বোঝার চেষ্টা চালালো। না, একে বোঝা তার কর্ম না। এক গ্লাস পানি পান করে নিল, তারপর বলল, সব কিছু খুলে বললাম, এখন দেখি কি হয়। ও বলল, সময় লাগবে কিছুদিন। রান্নাঘরে যেতে যেতে প্রিয়তা বলল, ও আচ্ছা, তোমার বাসায় এই কয়দিন রাখতে অসুবিধা হবে না নিশ্চয়। অনুপম জানে প্রিয়তা একটু ওভার মাইন্ডেড ইগো পারসন। তার মামাতো বোন হয়, খুব বেশি না দেখতে পেলেও যতটুকু দেখেছে বই পাকা আর ঘরের কাজকর্ম শেষ করে গল্পের বই নিয়ে বসা প্রিয়তার একটা স্বভাব। এই মেয়ে প্রেম করলো কিভাবে? রাজীব কি আদৌ সহ্য করতে পারতো ওর এইসব রসকসহীন কথা? অবশ্যই এতে অনুপমের যায় আসে না। অনুপম বলল, তোর যতদিন ইচ্ছে থাক, আসিস তো সেই পাশের ঘরে। আমার আর কি, ফ্রিতে রান্না করার মানুষ পেয়েছি, ঘরের সব কিছু তো গুছিয়ে রাখিস, সমস্যা থেকে সুবিধা বেশি। কথা বাড়ালো না প্রিয়তা। ওই যে চুপচাপ শান্তশিষ্ট পদবি পেয়েছে সে, তারই সূত্র ধরে জীবন চলে তার। অনুপম আসলো রান্নাঘরে, দেখলো প্রিয়তা খুন্তি হাতে নিয়ে কড়াইতে নাড়াচাড়া করছে। জিজ্ঞেস করলো, কি রান্না করছিস আজ? প্রিয়তা রান্নার কাজ করতে করতেই বলল, শীত পড়েছে তো তাই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি। খেতে অসুবিধা হবে না তো তোমার? খিচুড়ি আর ইলিশ মাছ শুনে জিভে পানি এলো অনুপমের। বলল, আরে না, কি যে বলিস, বাঙালি আমি, এইসব মজার খাবারই তো বেশি করে খেতে মন চায়। স্মিত হাসলো প্রিয়তা। প্রিয়তা বলল, রুহি আপুকে বলেছ তো তোমার সময় লাগবে? মাথার চুলগুলো হাত দিয়ে সেট করলো অনুপম। তারপর বলল, এসএমএস করেছিলাম, তার উত্তরে বলেছে ডিভোর্সের পর ওর সাথে কন্ট্যাক্ট করতে। ডিভোর্স না হওয়া অবধি আমার জীবনে আসাটা ওর অমূল্যহীন। আপাতত তুই নাকি আমার জীবনের আসল। আমার আসল সম্পর্ক তোর সাথে। বিয়ের পর বাইরের ছেলে মেয়ে চলাফেরা করাটা পরকীয়া, তাই ও চায় না আপাতত কোনো যোগাযোগ রাখতে। আসল সম্পর্ক কথাটা শুনতেই প্রিয়তার হাতের রান্না বন্ধ হয়ে গেল। তার আর অনুপম আসল সম্পর্কে জড়িয়ে আছে, কিন্তু এই আসল সম্পর্ক কেউ বেঁধে রাখতে পারেনি। বাঁধনের সুতোটি তো শক্ত করে বাঁধাই হয়নি, সেই সুতো তো শুরু থেকেই ঢিলা। কয়দিন পর সুতো ছিঁড়ে যাবে। অনুপম দেখলো প্রিয়তা চুপ, কিছু একটা ভাবছে। কি ভাবছে প্রিয়তা এটা জানে না অনুপম। এতক্ষণ পর অনুপমের নজরে এলো আজ প্রিয়তা শাড়ি পরেছে। প্রিয়তার কোমরের দিকের কাপড় অল্প কিছুটা সরে যায়। হালকা এক ঢোক গিলে ঘরে ফিরে আসে অনুপম। যতই হোক পুরুষ মানুষ সে, প্রিয়তা তার বৈধ বউ। ভালোবাসার টান না থাকুক, ভুলভাল টান আসতেই পারে, তাই রান্নাঘরে থাকলো না সে। রান্নাঘর থেকে ঘরে এসে গান শুনতে লাগলো অনুপম। কিছুক্ষণ পরে প্রিয়তা এসে ডাক দিল, বলল, রান্না হয়ে গেছে। শীতকালে খাবার বেশিক্ষণ বাইরে রাখলে ভালো লাগে না, গরম গরম খাবে এসো। অনুপম গান বন্ধ করে বলল, তুই যা, আমি হাত মুখ ধুয়ে আসছি। চলে গেল প্রিয়তা। টেবিলে খাবার গোছাতে লাগে। অনুপম শার্ট প্যান্ট খুলে লুঙ্গি আর গেঞ্জি পরে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসলো। টেবিলে আজ খাবার গোছানো, তাও 2 জনের জন্য।
এটা খুব কমই হয়। শুক্রবারে অনুপম বাড়িতে থাকে, কিন্তু তারপরেও সময়ের হেরফের করে তারা। মাঝে মধ্যে একসাথে খেতে বসে, কিন্তু তাও দুজন দুজনের মতো নীরবতা। প্রয়োজনের বাইরে কেউ কথা বলে না। কথার ছলে অনুপম একটু আড্ডার দিকে যায়, তবে তা শুধু মামাতো বোনের দৃষ্টিতে। বেশি আগাতে পারতো না, কারণ প্রিয়তা চুপ থাকতো। হালকা ইমেজে লাগতো অনুপমেরও। প্রিয়তা টেবিলে বসে পড়ে, তাই দেখে অনুপমও বসে। প্রিয়তা খাবারগুলো বেড়ে দেয় অনুপমের প্লেটে। ইলিশ মাছের মাথা আর মাছের ডিম আলাদা ভাজা ছিল, ওটা দেয় অনুপমকে। এটা অনুপমের প্রিয় খাবার। ইলিশ মাছ কড়া করে ভাজা হবে, আর ওর কাঁটাগুলো মুচমুচে থাকবে। আস্ত একটা মাছের ডিম, তার সাথে ইলিশ মাছ ভাজার তেল আর শুকনো ঝাল ভাজা। আজ প্রিয়তা ওকে এগুলোই দিল। অনুপম জিজ্ঞেস করলো, তুই কি করে জানলি যে আমি এভাবে খেতে ভালোবাসি? প্রিয়তা নিজের প্লেটে খিচুড়ি আর ইলিশ মাছের পেটি পিস নিতে নিতে বলল, ফুপু আম্মা বলেছেন। আজ কথা হয়েছিল সকালে ফুপু আম্মার সাথে, রান্নার কথা জিজ্ঞেস করেন উনি। বলি এগুলো রান্না করব, তখন তিনি জানান তুমি কি খেতে ভালোবাসো। অনুপম দেখলো তার প্লেটের মাছের ডিম বেশ বড়। প্রিয়তা নেয়নি মাছের ডিম। ছোটবেলায় প্রিয়তা যখন তাদের বাসায় যেত, তখন অনুপমের মা মাছের ডিম দুই ভাগ করত। একটু প্রিয়তা আর একটু অনুপম খেত। মাছের ডিম প্রিয়তার খুব প্রিয়, তাই অনুপম নিজের প্লেটের মাছের ডিম থেকে কিছু অংশ ভেঙে প্রিয়তার প্লেটে দিল। প্রিয়তা তাকালো অনুপমের দিকে, কিছু বলতে যাবে তাকে থামিয়ে অনুপম বলল, আমি আগে খুব খেতে পারতাম, তবে এখন এত বেশি খাই না। কথার পিঠে নীরবতা রাখলো প্রিয়তা, আর কিছু বলল না। অনুপম জানে প্রিয়তাকে এমনি এমনি দিলে ও খেত না, তাই বানিয়ে বলল। খাওয়া দাওয়া শেষ করে প্লেট ধুতে গেল প্রিয়তা। অনুপম ন্যাকড়া দিয়ে টেবিল মুছল। বনপ্রিজে কিছু কাঁটা আছে, ওগুলো অতিথি বিড়ালের জন্য। অতিথি বিড়াল বলার কারণ বিড়ালটি হঠাৎ হঠাৎ তাদের ফ্ল্যাটে আসে। কার পোষা বিড়াল তা এরা জানে না, তবে বিড়ালকে মাঝে মাঝে কাঁটা দিয়ে আপ্যায়ন করে প্রিয়তা, তাই একে বলা হয় অতিথি বিড়াল। বিড়ালের হয়তো আয়ু বেশি, না হলে অনুপমের ভাবনার মাঝে কিভাবে হাজির হয় সে। বিড়াল এসে মিউ মিউ করছে। অনুপম বিড়ালের দিকে ঝুঁকে লুঙ্গি কাচিয়ে বসে বলল, হাই রে বিড়াল, তুইও মজার খাবারের লোভ সামলাতে পারলি না। লোভ জিনিসটা বড়ই বেহায়া, সবার ভেতরে বিরাজ করে। এই যেমন তোর কথা বলি, তুইও খাবারের লোভে এসে পড়লি। বিড়ালের সাথে কথা বলার ভেতরে প্রিয়তা এসেছে। শাড়ির আঁচলে হাত মুছে তাকালো অনুপম ও বিড়ালের দিকে। বিড়ালকে খাবার দিয়েছে অনুপম, তা দেখে নিজের ঘরে চলে গেল। এখন একটু সাজবে প্রিয়তা, তারপর বাবার সাথে ভিডিও কলে কথা বলবে। আজ প্রিয়তার বাবার জন্মদিন। প্রিয়তা এই দিনটাতে বাবার জন্য শাড়ি পরে থাকে। গ্রামে থাকতে বাবার সাথে ঘুরতো ওই দিনে, আর শহরে পড়াশোনার জন্য আসার পর বাবার সাথে ভিডিও কলে থাকতো সারা দিন। সাজগোজ শেষ করে খোপায় বেলি ফুলের মালা দেয় প্রিয়তা। অনুপম এখনও ডাইনিং রুমেই বসে আছে। প্রিয়তার ফোন ডাইনিং রুমে আছে। প্রিয়তা গেল সেখানে। অনুপম এখনও দেখেনি প্রিয়তাকে। প্রিয়তা ফোন হাতে নিয়ে বাবাকে ভিডিও কল দিল। প্রিয়তার বাবা পলাশ মাহমুদ একজন স্কুল শিক্ষক, প্রিয়তার মা একজন গৃহিণী, নাম রাবেয়া মাহমুদ। পলাশ মাহমুদ শিক্ষকতার জন্য অনেক নামডাক করেছেন নিজ এলাকায়। আগেকার সময় একজন মাস্টার মানে বিরাট কিছু ছিল। সেই সূত্র ধরে লোকে তাকে এখনও সম্মান করেন। নিজের সুনাম করতে পারায় বোনকেও এক স্কুলে চাকরি করার সুযোগ করে দেন। অনুপমের মা একজন শিক্ষিকা, তার নাম সুরভি। অনুপমের বাবা একজন পশু ডাক্তার, তার নাম অরুণ। প্রিয়তার বাবা ও মা একসাথে কল রিসিভ করলেন। মেয়েকে কয়েক মাস পর পরিপাটি দেখলেন পলাশ মাহমুদ ও রাবেয়া মাহমুদ। দেখে চোখে পানি আসলো তাদের। পলাশ মাহমুদ চোখের পানি মুছে বললেন, কেমন আছো আমার আম্মা জান? বাবাকে কাঁদতে দেখে প্রিয়তা হালকা ইমোশনাল হলো। বাবাকে বলল, এভাবে জন্মদিনে কান্না করলে কি ভালো লাগে সন্তানের? আমি কত দূরে তোমাদের থেকে,
কোথায় একটু বলবে কেমন লেগেছে আমাকে, তা না উল্টো কান্না করছো। মেয়ের কথায় হেসে দিল বাবা মা। মেয়েদের বিয়ে হয়ে গেলে দূরে থাকে, এতে বাবা মায়ের যে কি কষ্ট শুধু তারাই বোঝে। জবাবে রাবেয়া মাহমুদ বললেন, এটা যে আমার মেয়েকে দেখে সুখের কান্না মা। অনুপম ওদের কথা শুনল, বুঝলো আজ মামুর জন্মদিন। পালন না করলেও তার মেয়েকে এই দিনে পরিপাটি দেখতে ভালোবাসেন তিনি। দুই মেয়ে তার, রুবিনা ও প্রিয়তা। দুই মেয়ে বাবার কলিজার টুকরা। রুবিনার বিয়ে হয়ে একটি ফুটফুটে ছেলে আছে। আজ রুবিনা শাড়ি পরে ছেলেকে ছোট পাঞ্জাবি পরিয়ে বাবার বাড়ি এসেছে। পলাশ মাহমুদের বোন সন্তান সব এক জায়গায়, শুধু প্রিয়তা দূরে। এই জন্য প্রিয়তার জন্য আলাদা অনুভব। প্রিয়তার কথার মাঝে রুবিনা আসে, বোনকে দেখে বলে, হ্যাঁ রে বোন, তোর বর আজকে পাঞ্জাবি পরেনি? তোর দুলাভাই তো এখন অফিসে, একটু পর আসবে। বলেছি পাঞ্জাবি পরে বাসায় আসবে, তা না হলে আজ বাড়িতে না খাইয়ে রাখবো। রুবিনার এমন কথা শুনে অনুপম সাথে সাথে ঘরে দৌড় দিল, যে নীল রঙের পাঞ্জাবি পরল। একটু পর রুবিনা কথা বলতে চাইবে তার সাথে, এটা প্রায়ই হয়, তাই পাঞ্জাবি পরে নিল। প্রিয়তা বোনের কথা এড়াতে হালকা হেসে বলল, আচ্ছা আমাদের পুচকু সোনা কোথায়? ওকে তো দেখছি না, পাঞ্জাবি পরেছে ও? বোনের কথার উত্তরে রুবিনা একটু অবাক হলো, তবে বেশি পাত্তা না দিয়ে বলল, ও আর কি করবে, দুপুর হয়েছে, ঘুমাচ্ছে, একটু পর উঠবে। রুবিনার কথার মাঝে অনুপম ডাইনিংয়ে আসলো। প্রিয়তা তাকালো অনুপমের দিকে। দামি পাঞ্জাবি, সুন্দর কারুকাজ করা। নিচে তাকিয়ে হেসে দিল প্রিয়তা। এত সুন্দর পাঞ্জাবির সাথে কিনা পুরনো কোচকানো লুঙ্গি, এ যেন নানা দাদারকে প্রমোট করছে। বোনের হাসি দেখে রুবিনা বলল, কী রে বোন, এত হাসছিস কেন? মজার কিছুই তো বলিনি আমি। বোনের কথার কি উত্তর দিবে সে তো হেসেই চলেছে। অনুপম খেপে গেল যেন। হাসির কি আছে, পাঞ্জাবির সাথে কি লুঙ্গি পরা যায় না? প্রিয়তার থেকে ফোন নিয়ে রুবিনার সাথে কথা বলল অনুপম। আসসালামু আলাইকুম আপু, ভালো আছো? তুমি আর তোমরা? রুবিনা সালামের উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমিও, আমরা সবাই। তোমরা ভালো আছো তো? অনুপম বলল, হ্যাঁ ভালো আছি। জামাইবাবু কোথায়, আসেনি এখনো? জবাবে মুখ কোচকালো রুবিনা, বলল, আর কোথায় থাকবে সে, অফিসে আছে এখন। পুরনো হয়ে গেছি না আমি, ছেলে হয়েছে এখন, আগের মতো ভালোবাসা নেই। বইয়ের অভিযোগ শুনে ফেলল রুবিনার বর আলেক। মাত্র ঢুকলো বাসায়, হাফ ডে অফিসে ছিল, এসে বইয়ের মুখে এমন কথা শুনে অবাক সে তো প্রতিদিন তার বউকে কত কিছুই না দেয়, এখনও তার ভিতর পুরনো প্রেম ভেসে আসে। কাছে গেলেই তার বউ উল্টো বলে, ইস বুড়োর কি ঢং, ছেলে হয়েছে একটা, সেদিকে নজর আছে তার। আর এখন কিনা তার নামে মিথ্যা অপবাদ। মুখ গোমড়া করে আলেক বলল, পারলে আমার নামে মিথ্যা অপবাদ দিতে। আজও আসার সময় তোমার জন্য বেলি ফুলের মালা আনলাম, তোমার খোপায় দিব বলে। ভালোবাসা আমার কমেনি, কমেছে তোমার। আলেকের কথা শুনে অনুপমের নাকে যেন এবার বেলি ফুলের ঘ্রাণ আসলো। এতপর তাকালো প্রিয়তার দিকে, দেখলো আজ প্রিয়তা খোপায় বেলি ফুলের মালা দিয়েছে, বেশ মানিয়েছে প্রিয়তাকে। আলেক এসে কথা বলল অনুপমের সাথে, এর ফাঁকে বলল, ভাইরা ভাই, আজ তো আমরা ফ্যামিলি ফটো তুলবো, তোমরাও আপাতত সিঙ্গেল অবস্থায় তুলো, বাচ্চা হয়ে গেলে এই সুযোগ মিস হয়ে যাবে। লজ্জা পেল অনুপম ও প্রিয়তা, মুখে কিছু বলল না। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে কল কেটে দিল। প্রিয়তা কিছুক্ষণ নীরবতা পালন করলো, তারপর মিনমিন করে বলল, আমার কিছু ছবি তুলে দিবে? অনুপম নিজের দিকে তাকালো, তার নিজেরই কেমন যেন লাগছে। এবার ঠোঁট কামড়ে অন্যদিকে তাকালো প্রিয়তা। অনুপম দেখলো ব্যাপারটা, বলল, এত হাসতে হবে না, আমি লুঙ্গি পাল্টিয়ে আসছি, ছাদে চলো ছবি তুলবো, ওখানে খোলা আকাশের নিচে সুন্দর লাগবে। বলেই ঘরে গেল অনুপম। প্রিয়তা আয়না নিজেকে পরখ করলো, ঠিক আছে সব কিছু। পাশে তাকিয়ে দেখলো বিড়াল এখনও আছে। বিড়ালকে কোলে নিয়ে বলল, চল আজ প্রথম ছাদে যাব আমি। এই কলেজ আর বাসা করতে করতে বাইরে যাওয়াই যায় না, আমার সাথে তুইও চল। বলতে বলতে ও অনুপমও আসলো। এবার যেন পারফেক্ট অনুপম এসেছে। নীল পাঞ্জাবি, কালো জিন্স, মাথার চুলগুলো স্পাইক করা আর চোখে চশমা। প্রিয়তাকে জিজ্ঞেস করলো, ছবি তুলতে পারিস ঠিক মতো? প্রিয়তা বিড়ালকে কোলে নিয়ে বলল, কেন পারবো না, খুব ভালো পারি।
চলো তুমিও ছাদে, দেখবে সুন্দর সুন্দর ছবি তুলে দিব। অনুপমের ক্যামেরা হাতে নিয়ে ছাদে গেল দুইজন। সাথে বিড়াল ছানা ছিল। ছাদে দুই একজন মানুষ ছিল। এই বিল্ডিংয়ের মানুষ জানে অনুপম বিয়ে করে বউ এনেছে, কিন্তু বউকে দেখেনি অনেকে। ঢাকা শহরের লোকজন এমন, নিজের মতো থাকে, কেউ কারো খোঁজ খবর নেয় না। অনুপমকে তাই চিনে না কেউ। আবার প্রিয়তা, তবে মাঝে মাঝে প্রিয়তাকে দেখেছে তারা, কিন্তু অনুপমের বউ এটা জানতো না। যাতায়াতে যা দেখে, আজ এই দুইজনকে একসাথে দেখলো তারা। বর নীল রঙের পাঞ্জাবি, বউ রানী গোলাপি রঙের শাড়ি, দুইজন পারফেক্ট সাজ দিয়েছে। প্রতিবেশী এক দম্পতি গেল তাদের সাথে কথা বলতে। তারাও নতুন এসেছে, পরিচিত হলো তারা। ভালো লাগলো দুই জোড়া দম্পতির। এরাও গ্রাম থেকে আসা, ফ্রি মাইন্ডের লোকজন। অবশেষে কথা শেষ করে ছবি তুলতে শুরু করলো। অনুপম প্রিয়তার ছবি তুলে দিয়েছে, আর প্রিয়তা অনুপমের ছবি তুলে দিয়েছে। এমন সময় অন্য দম্পতিরা তাদের এক করে ছবি তুলে দিল। বেশ দূরে দূরে ছিল তারা। ছবি ভালো আসছে না দেখে তারা বলল, একটু কাছাকাছি হন আপনারা। ভাই একদিকে তো ভাবি আর একদিকে, এরকম হলে তো মানাবে না। অনুপম আগালো প্রিয়তার দিকে, কিছু ছবি তুলল, তারপর যে যার ঘরে চলে আসলো। বিড়ালটি চলে গেল তার নিজ মালিকের কাছে। ঘরে এসে প্রিয়তা তার ঘরে যাবে, এমন সময় অনুপম বলল, কাল মা বাবা আসবে। মায়ের তো ডিসেম্বরের ছুটি পড়েছে, এছাড়া স্কুলের ঝামেলা থাকে। তুই পারবি তো রান্নাবান্না করে সব কিছু ম্যানেজ করতে? প্রিয়তা বলল, ফুফু আম্মা হয় আমার, আমি পারবো না কেন? খুব ভালো পারবো, তুমি টেনশন নিও না। কিছুক্ষণ চুপ থেকে অনুপম বলল, কাল তোকে আমার ঘরে শিফট হতে হবে। মা বাবাকে এত তাড়াতাড়ি সব জানাতে চাই না, আশা করি বুঝতে পারছিস তুই। প্রিয়তা বুঝলো অনুপমের ব্যাপার। সে নিজেও তো বাবা মাকে কিছু বলেনি, এত তাড়াতাড়ি বলতেও চায় না। এই ভাই বোন মিলে না আবার তাদের বিচ্ছেদের ঝামেলা করে। তাই বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি একটু স্পেস রাখার চেষ্টা করো। অনুপম সীমিত হাসলো, বলল, হয়ে যাবে ব্যবস্থা। বলেই চলে গেল দুইজন দুই ঘরে। রাতে খাবার খেয়ে যে যার মতো নিজের রুমে আসে। প্রিয়তা গল্পের বই নিয়ে বসেছে, গল্পপ্রেমী প্রিয়তা। আর অনুপম বসেছে ক্যামেরা নিয়ে, ছবিগুলো এডিট করবে এখন। ছবিগুলো ভালোভাবে দেখছিল অনুপম। কিছু কিছু ঝাপসা এসেছে, আবার কিছু কিছু সুন্দর। এডিট করার ভেতর প্রিয়তার একটি ছবিতে চোখ আটকে যায় অনুপমের। জুম করে দেখলো ছবিতে প্রিয়তার চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে ফুটন্ত হাসি আর কপালে কালো টিপ। ছবিটির দিকে একধারে কিছুক্ষণ তাকিয়েছিল, যেন এক ঘরের ভিতর ছিল সে। হঠাৎ কিছু ভেবে ঘোর কাটলো তার। প্রিয়তা তার জীবনে আছে ক্ষণিকের জন্য, এর ভেতরে এইসব কি ভাবছে সে? বিড়বিড় করে অনুপম নিজেকে নিজে বলতে লাগলো, মানব লালসা বড়ই অদ্ভুত। সুন্দরের প্রতীক হয়ে মানুষ রং বদলায়। এই যেমন আমাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, ওনার লেখা গল্পগুলো মন ছুঁয়ে যায়, কিন্তু জীবনে কি করলো? সন্তানসহ বউকে ত্যাগ, নিজের মেয়ের এক সিনিয়র বান্ধবীকে বিয়ে করেছিল। হুমায়ুন ফরিদি, তিনিও তো কম না, নারী আসক্তি নিয়ে কত কিছুই না লিখতেন, অথচ তিনিও তো বউ থুয়ে বান্ধবীর দিকে বেশি আসক্ত ছিল। কথা কতটুকু সত্য আজও জানা নেই। এবার আসা যাক প্রিন্সেস ডায়ানার দিকে। প্রিন্সেস ডায়ানা যে কিনা সেরা সুন্দরী, তার রূপের কাছে সব কিছু হার মানে। তার বর কি ঠিক থেকেছে তার প্রতি? না, পারেনি। কিছু কিছু মেয়েরাও আছে এমন। আসলে বাস্তব জীবনে কেউই পারফেক্ট হিরো হিরোইন না, সবাই কাল্পনিক জগতে পবিত্র। জীবনে চলতে গেলে যত বাধা অতিক্রম করতে হয়, ততই যেন আসল রূপ বেরিয়ে আসে। একটি দম্পতির বিচ্ছেদ হলে একদল বলবে মেয়েটি খারাপ, মানিয়ে নেয়নি, আর এক দল বলবে আরে ছেলেরা এক নারীতে টিকতে পারে না, ছেলেটির দোষ আছে এখানে। কিন্তু সম্পর্ক ধরে তো স্বামী স্ত্রী কেউই পারছে না। আবার নারী নির্যাতনে কেউ সাহায্য করতে দুই পা না এগিয়ে বরং পিছিয়ে যায়, বলে মানিয়ে নে। কেউ কেউ আবার নারী নির্যাতন না করেও ফেঁসে যায়। এটাই তো হয় সমাজে, ভেতরে চলে এক, বাইরে দেখায় আর এক। বলেই দীর্ঘ শ্বাস ছাড়ল অনুপম। এডিটের কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। প্রিয়তা গল্পের বই পড়তে পড়তে ডুব দেয় পুরনো স্মৃতিতে। রাজীবকে নিয়ে কত স্মৃতি তার, এগুলো কি ভোলা যায়? জীবনের প্রথম পুরুষ, ভালো হোক বা খারাপ, কখনো ভোলা যায় না তাকে। আর ভুলতে পারবে কিভাবে?
কেউ কি তাকে ভুলে থাকার দায়িত্ব নিয়েছে? না, নেয়নি। একা একা এক ঘরে বাঁচতে গেলে তো অতীত তারা করবেই। গভীর রাতে অন্ধকারে একাকিত্বে প্রেমিক পুরুষটি কল্পনায় আসবেই। বালিশ ভিজিয়ে দিতে হয় তখন। কেউ কি আছে যে শুকনো বালিশে ঘুম পাড়িয়ে দিবে? নেই তো। বিধাতা তার ভাগ্যে যাকে দিয়েছে তার মনে অন্য কেউ বাসা বেঁধেছে। সময় চেয়েছিল ঠিকই, কিন্তু বুঝতে পারেনি সময়ের দূরত্ব সম্পর্কে ফাটল ধরবে। এই বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু বিয়ের পর কোনো মুহূর্ত কি আছে যেখানে সম্পর্ক আনাগোনার বিন্দুমাত্র ব্যবস্থা আছে? মানুষ ওপর দেখে মন্তব্য দিবে, কিন্তু পাশে এসে মাথায় হাত বুলিয়ে কষ্টের মোচন করবে না। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল প্রিয়তা। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাচ্ছে প্রিয়তা। অনুপম বাজারে গেছে। বাবা মা আসবে কয়েক মাস পর। ভালো মন্দ খাওয়াতে হবে। বাবা মায়ের পছন্দের বাজার করে আনলো অনুপম। এসে প্রিয়তাকে বুঝিয়ে দিল কিভাবে করে কি কি রান্না করবে। সব শুনে প্রিয়তা বলল, ফুপু আম্মা ও ফুপা আব্বা তো আমারও নাকি, আমি জানি তারা কি খেতে ভালোবাসে। তুমি চিন্তা করো না, আমি রান্না ঠিক মতো করব। তুমি নাস্তা করে অফিসে যাও। অনুপম আর কথা বাড়ালো না। প্রিয়তার দেওয়া নাস্তা খেয়ে অফিসে গেল। প্রয়োজনের বাইরে একটি কথাও তারা বলে না। অনুপম যাওয়ার পর রাহেলা কাজের বুয়া আসলো। প্রিয়তা ও অনুপম তাকে বুবু বলে ডাকে। এসে একটি হাসি দিল। প্রিয়তাকে তার কাছে মিষ্টি দেখতে লাগে। অনুপম ও প্রিয়তাকে দেখলে মনে হয় একদম সিনেমার হিরো হিরোইন। মাঝে মাঝে প্রিয়তাকে এসবই বলেন তিনি। আজও বলল, জানো আফামনি, আজ আমি স্বপ্নে কি দেখেছি? হাতের কাজ করতে করতে প্রিয়তা বলে, কি দেখেছো বুবু? রাহেলাও রান্নাঘরের ভেতরে এসে প্রিয়তাকে সাহায্য করতে করতে বলে, আমি স্বপ্নে দেখছি তোমার আর ভাইজানের একটা ফুটফুটে মাইয়া হইব। বলেই হেসে দিল। থমকে যায় প্রিয়তার হাত। কি অদ্ভুত স্বপ্ন! তারা তো বিচ্ছেদ হবে, সেখানে এই স্বপ্নের কোনো মানে হয়? প্রিয়তা কোনো প্রতিক্রিয়া না করে বলল, কি যে বলো তুমি! ধুর! রাহেলা বিষয়টাকে লজ্জা ভেবে নিল। তাই বলল, আরে আফামনি, সত্য কইতেছি, গরিবের স্বপ্ন কিন্তু বৃথা যায় না। মজা করে বলল কথাগুলো। প্রিয়তা কথা এড়াতে বলল, শোনো বুবু, আজ আমার ফুপু আম্মা ও ফুপা আব্বা আসবে। তুমি মশলাগুলো ভালো করে বেটে দিও, ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করো। ফুপু আম্মা কিন্তু প্রচুর ছুচি বায়। প্রিয়তাকে খোঁচা দিতে রাহেলা বলে, একদম তোমার মতো। তোমার ভাগ্য ভালো, সাথে ভাইজানেরও। তুমি তোমার ফুপুর মতো শাশুড়ি পাইছো, আর ভাইজান ছোট থেকে তোমারে চিনে, এখন বউ হিসেবে পাইলো। চিন্তা কইরো না, আমি সব গুছিয়ে রাখবো। যা যা করতে হইব বইলে দিও। এই রাহেলা সুন্দরভাবে কাম কইরা দিব। সীমিত হাসলো প্রিয়তা। বুবুর ওপর ভরসা আছে তার। বেশি বকবক করলেও মানুষ মন্দ না, মনোযোগ দিয়ে সব কাজ করে। প্রিয়তাকে সে ভালোবাসে। প্রিয়তা চুপচাপ থাকলেও তার চলাফেরা ও ব্যবহারকে মন ছুঁয়ে দেয় সবার। এই যে রাহেলার তেমন হয়েছে। বিকালের দিকে বাসায় ফিরে অনুপমের বাবা মা। ফুপুকে দেখে জড়িয়ে ধরে সে। ফুপুও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। একদম মায়েদের মতো করে বলল, কী রে প্রিয়, নিজের যত্ন নিস না নাকি? এত শুকিয়ে গেছিস কেন? ফুপু আম্মা তার মায়ের থেকে কম না, এটা জানে প্রিয়তা। বাড়ির সবাই তো বলে প্রিয়তা হয়েছে একদম পুরভীর মতো। নাক মুখ তো ফুপুর মতো হলোই, এখন আবার চলাফেরা ফুপুর মতো। সারাক্ষণ বই নিয়ে বসে থাকে। ফুপুর টেনশন দেখে একগাল হাসলো। পাশে তাকিয়ে ফুপাকে দেখে বলল, আসসালামু আলাইকুম ফুপা আব্বা, আসতে কোনো অসুবিধে হয়নি তো? মিস্টার অরুণ স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। না মা, অসুবিধে হয়নি, তবে তোদের জন্য ফল মিষ্টি কিনতে যেয়ে এই দোকান ওই দোকান করতে হয়েছে। তাও যেন তোর ফুপু আম্মার কোনো কিছুতেই মন ভরে না। এদিকে যে আমার পা অবশ হলো, তার কোনো খোঁজ নেই না। মিসেস পুরভি এবার তেতে উঠেছে, বলতে লাগলো, কতদিন পর আমার সন্তানদের দেখতে আসছি। তুমি বুড়ো হয়ে গেছো বলে আমি ওদের জন্য সেরা খাবার না নিয়ে পচা খাবার নিব? কথা বাড়ালেন না মিস্টার অরুণ। বউয়ের মুখের ওপর কথা বাড়ালে কুরুক্ষেত্র বেঁধে যাবে। এ যেন বউ না, মিলিটারি। তফাৎ শুধু গুলি আর মুখের বাণী, কিন্তু কাজ এক। দুটোই একাধারে বাঁচতে থাকে। প্রিয়তা মিটি মিটি হাসতে থাকে। ফুপা আব্বা যেন সব সময় মাথায় করে রাখে তার ফুপু আম্মাকে। এটা দেখে প্রিয়তার ভীষণ ভালো লাগে।